আসসালামু আলাইকুম। সো আমাদের আজকে টপিক হচ্ছে হেপাটোলজি ফার্স্ট পার্টটা। প্রথমেই এখানে কিছু অ্যানাটমি এবং ফিজিওলজি আছে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট যে বক্সটা, ইন্টারপ্রিটেশন অফ ফিজিক্যাল সায়েন্স অফ সিরোসিস। এখানে সিরোসিসের কিছু ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে। সো আমরা কি সাইন পেতে পারি? যদি আমরা বডিতে দেখি তাহলে এখানে স্প্রেড অ্যান্ড নেভি পাওয়া যেতে পারে, গাইনোকোমেশিয়া পাওয়া যেতে পারে, লস অফ বডি হেয়ার, ব্লুইশিং, পামারিয়াতুমা এন্ড লিউকোনিকিয়া। এগুলো আমরা সিরোসিস সময় ডিটেলস পড়বো। এখানে একটা জিনিস জেনে রাখি, গাইনোকোমেশিয়া এবং লস অফ বডি হেয়ার এটা মেইনলি পাওয়া যায় ইনক্রিজ ইস্ট্রোজেনের কারণে। লিভারের একটা ফাংশন হচ্ছে ইস্ট্রোজেনকে মেটাবলিজম করা। সো সিরোসিসের পেশেন্ট যেহেতু লিভারটা নর্মাল ফাংশন করতে পারে না, সেক্ষেত্রে ইস্ট্রোজেন মেটাবলিজমটা কম হয়, বডিতে ইস্ট্রোজেন বেড়ে যায়, যেটার কারণে গাইনোকোমেশিয়া এবং হেয়ার লস হয়ে থাকে। পোর্টাল হাইপারটেনশনের সাইন কোনটি কি কি? একটা হচ্ছে স্প্লেনোমেগালি, আর একটা হচ্ছে ডাইলেটেড অ্যাবডোমিনাল ভেইনস, যেটা ক্যাপুট মেডুসা পাওয়া যেতে পারে। সাইন্স অফ ডিকম্পেনসেশন, লিভারের নর্মাল যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো যদি প্রপারলি না করতে পারে তখন সেটাকে বলে ডিকম্পেনসেটেড লিভার। লিভারে একটা ফাংশন আছে বিলিরুবিন মেটাবলিজম করা এবং এক্সক্রিশন করা। তাহলে বিলিরুবিন যদি মেটাবলিজম এক্সক্রিশন না করতে পারে তাহলে কি পাবো আমরা? জন্ডিস পাবো। লিভারের সিনথেটিক ফাংশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লিভার অ্যালবুমিন সিনথেসিস করে। অ্যালবুমিনের কাজ হচ্ছে ইন্ট্রাভাস্কুলার স্পেসে খুবই ঘুরে রাখা। তাহলে সিরোসিস পেশেন্ট যদি অ্যালবুমিন সিনথেসিস না করতে পারে তাহলে ভাস্কুলার স্পেসে খুবই ধরে রাখতে পারবে না, খুবই থার্ড স্পেসে জমা হবে এবং পেশেন্টের অ্যাসিডিটি বা পেরিফেরাল ইডিমা দেখা দিবে। আর লিভার একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অ্যামোনিয়া ডিফিসিফিকেশন করা, অ্যামোনিয়া এবং আদার নাইট্রোজেনাস সাবস্টেন্স। লিভার যদি সেই কাজটা করতে না পারে তাহলে অ্যামোনিয়া এবং নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো বডিতে জমা হবে, এরপর এটা ব্রেনে অ্যাকুমুলেশন হবে এবং হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ হবে পেশেন্টের। পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট দ্য সায়েন্স অফ ডিকম্পেনসেশন অথবা হোয়াট আর দ্য সায়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন। এখানে সায়েন্স আছে, ফিল্ডের স্পেসিফিক ইটিওলজি ইন্ডিকেট করে। এর মধ্যে ইম্পর্টেন্ট আছে ডোপেটিন কন্ট্রাক্টর আর হচ্ছে প্যারাটিভ সুয়েলিং। এটা পাওয়া যায় কোথায়? অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে। আর জ্যান্থোজেন পাওয়া যায় কোথায়? একটা হচ্ছে প্রাইমারি গ্লাইকোজেনেটিস আর একটা হচ্ছে নেফ্রোটিক পেশেন্টের ক্ষেত্রে। নর্মাল লিভার স্ট্রাকচার এন্ড ব্লাড সাপ্লাই। লিভারকে নর্মালি দুইটা লোবে ভাগ করা যায়, লেফট লোব এন্ড রাইট লোব। এটা ভাগ করা হয় কিসের মাধ্যমে? হেলস বোন লিগামেন্টের মাধ্যমে। আর একটা ভাগ করা হয়েছে ফাংশনাল ডিভিশন, এটা ভাগ করা হয় রাইট এন্ড লেফট হেমি লিভার বেসড অন ব্লাড সাপ্লাই। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লিভারের ফাংশনাল ইউনিট। লিভারের ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? হেপাটিক অ্যাসাইনাস। আমরা যদি ছবিটা দেখি, লিভারকে মেইনলি 8টা সেগমেন্টে ভাগ করা যায়। এই পাশে 4টা আছে আর এখানে 8টা সেগমেন্ট। এই সেগমেন্টগুলো প্রত্যেকটা ব্লাড সাপ্লাই আছে ডিফারেন্ট। লিভারের সেগমেন্টটা আর হচ্ছে অনেকগুলো লোবিউল দিয়ে গঠিত। এই ছবিটা দেখি, লোবিউলগুলো কি শেপ? হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতির। এই হেপাটিক লোবিউলের মধ্যে সেন্ট্রাল থাকে একটা সেন্ট্রাল ভেইন আর 6টা কোণে থাকে পোর্টাল ট্র্যাক্ট। একটা সেন্ট্রাল ভেইন আর পোর্টাল ট্র্যাক্ট এটাকে নিয়ে বলা হয় হেপাটিক অ্যাসাইনাস। হেপাটিক অ্যাসাইনাস সেন্ট্রালি থাকে সেন্ট্রাল ভেইন আর পেরিফেরাল থাকে পোর্টাল ট্র্যাক্ট। এই পোর্টাল ট্র্যাক্টের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে আর্টারি, একটা ভেইন আর একটা ডাক্ট। তাহলে এখানে কি থাকে? টার্মিনাল ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, টার্মিনাল অফ পোর্টাল ভেইন আর হচ্ছে পাইল ডাক্ট। এই তিনটাকে এক করতে বলা হয় পোর্টাল ট্র্যাক্ট। এটা সিগনিফিকেন্স কি? তাহলে যে একটা সেন্ট্রাল ভেইন থাকতেছে এটাকে বলা হয় পেরি সেন্ট্রাল এরিয়া, আর যেটা হচ্ছে পোর্টাল ট্র্যাক্ট থাকে এটাকে বলা হয় পেরি পোর্টাল এরিয়া। তাহলে পেরি পোর্টাল এরিয়াতে যেহেতু আর্টারিটা থাকে মেইনলি, তাহলে এখানে ব্লাড সাপ্লাইটা কি থাকবে? বেশি থাকবে। এখানে যেহেতু ব্লাড সাপ্লাই বেশি আছে তো এখানে অক্সিজেনেশনটাও বেশি হবে। আর পেরি সেন্ট্রাল এরিয়া যেটা সেন্ট্রাল ভেইনের সাইডে, এখান থেকে এটা হচ্ছে কি থাকতেছে? আর্টারি থেকে সবথেকে দূরে। তাহলে সেন্ট্রাল ভেইন বা পেরি সেন্ট্রাল এরিয়াতে ব্লাড সাপ্লাই থাকবে সবচেয়ে কম।
কোনো পেশেন্টের যদি হাইপোপারফিউশন হয় বা লিভার ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হবে কোন এরিয়াটা? পেরিসেন্টাল এরিয়াটা। তাহলে আমরা দেখি জোন 1 এটা বলা হয় পেরিপোর্টাল এরিয়া, আর জোন 3 এটাকে বলা হচ্ছে পেরিসেন্টাল এরিয়া। এটা থাকে সেন্ট্রাল ভেনাস সাইডে আর এটা থাকে পোর্টাল ট্র্যাক্টের সাইডে। এটা কোথায় ক্লোজেস্ট টু দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ পোর্টাল ভেন এন্ড হেপাটিক আর্টারি। যেহেতু এটা ভেসেলের কাছাকাছি সেখানে অক্সিজেন সাপ্লাই খুব বেশি এবং নিউট্রিয়েন্টস বা টক্সিন গুলো অ্যাকুমুলেশন হবে বেশি, এখানে অক্সিজেন সাপ্লাই বেশি থাকবে। আর পেরিসেন্টাল এরিয়াটা যেহেতু পোর্টাল ট্র্যাক্ট থেকে সবচেয়ে দূরে, সো এখানে রিলেটিভলি হাইপোক্সিক থাকবে। এবং আমরা বললাম কোনো পেশেন্ট যদি হাইপোপারফিউশন হয় তাহলে এই এরিয়াটাতে ইসকেমিয়া হওয়ার রিস্ক থাকবে সবচেয়ে বেশি। এর বাইরে এখানে কি হয়, জোন 3 তে গ্লাইকোলাইসিস হয়, লাইপোলাইসিস হয় আর গ্লুকোরোডিনেশন হয়। লাইপোলাইসিস হওয়ার ফলে এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো বেশি অ্যাকুমুলেশন হবে। সো ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এইগুলোতে ফ্যাটি অ্যাকুমুলেশন বা স্পেরসিস বেসড হেপাটাইটিস এগুলো হবে জোন 3 তে বেশি হবে। আর জোন 1 এক্সট্রা কি হবে, গ্লুকোনেজেনেসিস বেশি হবে, বাইল সল্ট ফর্মেশন বেশি হবে। এবার আসি লিভার সেল। লিভার সেলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটোসাইট। 80% থাকে হেপাটোসাইট সেল, বাকি 20% থাকে হচ্ছে আদার সেলগুলো। আদার সেলের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্রোফেজ কাপার সেল। তাহলে এটাকে বলা হয় টিস্যু ম্যাক্রোফেজ। এই ধরনের টিস্যু ম্যাক্রোফেজ প্রতিটা অর্গানে স্পেসিফিক ম্যাক্রোফেজ থাকে। এর মধ্যে লিভারে যে টিস্যু ম্যাক্রোফেজ থাকে এটাকে বলা হয় কাপার সেল। এর বাইরে অন্য অর্গানে যে সেলগুলো থাকে টিস্যু ম্যাক্রোফেজ, ব্রেনে যে ম্যাক্রোফেজ থাকে এটার নাম কি বলতে পারবেন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, ব্রেনে যে টিস্যু ম্যাক্রোফেজ থাকে সেটাকে বলা হয় মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া। এরপরে লাংসে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরপরে কিডনিতে যেটা থাকে সেটাকে বলা হয় মেসেঞ্জার সেল। এরপরে বোনে যেটা থাকে সেটা বলা হয় অস্টিওক্লাস্ট। তারপর কানেক্টিভ টিস্যু যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সিস্টোসাইট। আর স্কিনে যেটা থাকে সেটাকে বলা হয় ল্যাংহান সেল। তেমন ভাবে লিভারে যেটা থাকে সেটাকে বলা হয় কাপড়া সেল। সেগুলো পরীক্ষার সময় আসে কোন অর্গানে টিস্যু ম্যাক্রোফেজ কোন নামে বলা হয়। লিভার সেলের আরেকটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে স্প্লেট সেল বা ইটোসেলস। এই সেলগুলো থাকে কোথায়? স্পেস অফ ব্লিস। এই স্পেসটা থাকে হচ্ছে হেপাটোসাইটস এবং সাইনোসাইটসের মাঝখানে। আমরা যদি ডেফিনিশনের ছবিটা দেখি তাহলে এখানে রয়েছে আমাদের হেপাটোসাইট আর এখানে রয়েছে সাইনোসয়েড লুমেন। এর মাঝখানে যে স্পেসটা এই স্পেসটাকে বলা হয় স্পেস অফ ব্লিস। এই স্পেস থাকে স্প্লিট সেল। পরীক্ষা দুইটা জিনিস আসে, একটা হচ্ছে স্প্লিট সেলের লোকেশন আর একটা হচ্ছে স্প্লিট সেলের ফাংশন। স্প্লিট সেলের ফাংশন কি আছে? একটা হচ্ছে ভিটামিন এ স্টোর করে, রেগুলেশন অফ লিভার ব্লাড ফ্লো, তারপরে ইমিউনোলজিক্যাল ফাংশন আছে আর ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেনস। পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হেপাটিক ফাইব্রোসিস এন্ড প্রিকারসর অফ সিরোসিস। হেপাটিক যে ফাইব্রোসিস হয় সিরোসিস হয় এখানে সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে দিকে স্প্লিট সেল। এই ডিটেইলস মেকানিজম আছে ছবিতে, এটা দরকার হয় না, খুব একটা লাগবে না। শুধু এটা জানলে হবে যে স্প্লিট সেলটা হেপাটিক ফাইব্রোসিস করে বা সিরোসিস করে। স্প্লিট সেলের একটা ফাংশন হচ্ছে এটা ইন্টারলিউকিন 1 প্রোডাকশন করে। ইন্টারলিউকিন 1টা কি? এটা এক ধরনের ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে ইন্টারলিউকিন 1 পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে ইটোসেলের ক্ষেত্রে ইটোসেল বা ইটোসেলের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কি? একটা হচ্ছে ভিটামিন এ স্টোর করে, প্যাথোলজিক্যালি হেপাটিক ফাইব্রোসিস করে, সিরোসিস করে, আর একটা হচ্ছে কি ইন্টারলিউকিন 1 প্রোডাকশনের মাধ্যমে পোর্টাল হাইপারটেনশন করে। লিভার ব্লাড সাপ্লাই পায় মেইনলি কোথা থেকে? পোর্টাল ভেনের মাধ্যমে, আর একটা হচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে। এই ছবিটা আমরা আবার দেখি ডেফিনিশনের প্রথম পেজে। এখানে এই যে পোর্টাল ভেইনটা ভিতরে ঢুকতেছে আর একটা হেপাটিক আর্টারি।
মেইন সাপ্লাই হচ্ছে পোর্টাল ভেইন দেয়, এর সাথে হেপাটিকার্ড পিএনডিভার্সন ব্লাড সাপ্লাই দেয়। পোর্টালটা কনভার্সন হয় দুইটা ভেনের মাধ্যমে, একটা হচ্ছে স্প্লেনিক ভেইন আর একটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে ব্লাড সিস্টেম এন্ড গল ব্লাডার। লিভারের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে বিলিরুবিন প্রোডাকশন করা এবং বিলিরুবিন এক্সক্রিশন করা। এই বিলিরুবিনটা লিভার প্রথমে প্রোডাকশন করে, এরপরে এটা বাইরের মাধ্যমে প্রথমে কোলাঞ্জিওসে যায়, এখান থেকে ব্লাড ক্যানালে কোলি, তারপর ইন্টারহেপাটিক বাইল ডাক্ট, তারপরে হেপাটিক ডাক্ট যায়, এরপরে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট মিলে ফর্মেশন করে কমন বাইল ডাক্ট। এরপরে কমন বাইল ডাক্ট ডিভিশনের সেকেন্ড পার্টে অ্যাম্পুলা মেজর প্যাপিলাতে। এই ছবিটা আমরা দেখি, তাহলে এগুলো হচ্ছে বাইল ছোট ছোট ক্যানালগুলো, এখান থেকে ফর্মেশন হচ্ছে কি রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এই দুটো মিলে ফর্মেশন হলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট মিলে ফর্মেশন করছে কি কমন বাইল ডাক্ট, যেটা ওপেন করছে প্যানক্রিয়াটিক ট্র্যাক্টে অ্যাম্পুলা ফেটারে সেকেন্ড পার্ট অফ ডিভিশন। এটা হচ্ছে আমাদের বাইলের পাথওয়ে। এটা হচ্ছে লিভারের কি কি ফাংশন আছে, এটা হচ্ছে অন্য জায়গা থেকে কালেক্ট করে, এটা বইয়ে নাই। লিভারের মেইন ফাংশন হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড এন্ড ফ্যাট মেটাবলিজম, আর একটা হচ্ছে মেটাবলিজম অফ ড্রাগস এন্ড টক্সিন। এই কার্বোহাইড্রেট মেটাবলিজমে লিভারের তিনটি ইম্পর্টেন্ট ফাংশন আছে। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশন করে। এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ব্রেকডাউনে গ্লুকোজ তৈরি করা। একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটার ইম্পর্টেন্স কি, যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরপরই যখন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, লিভার কি করে গ্লুকোজটাকে কনভার্ট করে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। এরপর যখন আমরা ফাস্টিং করি তখন এই গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ ফর্মেশন করে, যেটা বলে গ্লাইকোজেনোলাইসিস। আর একটা কাজ করে কি লিভার ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড এগুলো থেকে গ্লুকোজ ফর্মেশন করতে পারে, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তো লিভার ফেলিওর পেশেন্টের সমস্যাটা কি হয়, যখন কোনো পেশেন্টের লিভারের ফাংশনগুলো হ্যাম্পার্ড হয় তখন লিভার সে গ্লুকোজ স্টোর করে রাখতে পারে না, আবার গ্লুকোনিওজেনেসিস করতে পারে না। ফলে এই পেশেন্টগুলো কি হয় হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে বেশি। সো লিভার ফেলিওর একটা কমপ্লিকেশন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এরপর আসি প্রোটিনে। অলমোস্ট অল প্লাজমা প্রোটিনস তৈরি করে কি লিভার, এক্সেপশন হচ্ছে গামা গ্লোবুলিন। গামা গ্লোবুলিনটা তৈরি করে কি প্লাজমা সেল। প্লাজমা প্রোটিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিনের কাজ কি, এটা হচ্ছে অঙ্কোটিক প্রেশার মেইনটেইন করে, যেটা কি করে ফ্লুইডগুলোকে ভাস্কুলার স্পেসে ধরে রাখতে হেল্প করে। তাহলে সিএডি পেশেন্টে কি হয়, অ্যালবুমিন সিনথেসিস কমে যাবে, ফলে কি হবে অঙ্কোটিক প্রেশারটা কমে যাবে এবং ফ্লুইডগুলো থার্ড স্পেসে গিয়ে জমা হবে। এরপর লিভার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, এটা ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। তাহলে লিভার যদি ফাংশন যদি হ্যাম্পার তাহলে কি হবে, ক্লটিং ফ্যাক্টর তৈরি হবে না, পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন বেশি হবে। এরপর পেশেন্ট লিভার একটা ফাংশন আছে হেপাটোগ্লুবিন তৈরি করা, সাইটোপ্লাজমিক ট্রান্সফারিন তৈরি করা, আলফা-নিউক্লিয়াসিন এবং থ্রোম্বোপয়েটিন তৈরি করা। এগুলো আমরা যখন ডিজিজ করবো তখন এগুলো সিগনিফিকেন্স আমরা জানতে পারবো। এটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম। লিভারের একটা ইম্পর্টেন্ট রোল আছে কি মেটাবলিজম অফ বিলিরুবিন, প্রোডাকশন এন্ড এক্সক্রিশন অফ বাইল। নরমালি আমাদের বিলিরুবিন থেকে কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আর একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে ওয়াটার ইনসoluble এবং এটা বাউন্ড করে থাকে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে, এটা ইউরিনে পাস করে না। এই আনকনজুগেটেড বিলিরুবিন এটা ইউডি টু গ্লুটামিন ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে গ্লুটামিক অ্যাসিডের সাথে বাইন্ড করে, তখন সেটাকে বলে কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলিউবল এবং এটা বাইলের মাধ্যমে বিভিন্ন ধমনীতে পাস করে এবং কনজুগেটেড বিলিরুবিনটা ইউরিনে অ্যাপিয়ার করতে পারে। Conjugated bilirubin is metabolized by colonic bacteria to form acetylbilinogen, which may be further oxidized to acetylcholine. এই acetylcholineটা মেইন হচ্ছে কি করে, acetylcholine কালারটা ব্রাউন কালার, এটার জন্য acetylcholineটা রেসপন্সিবল। কোনো পেশেন্টে যদি ব্লাড অবস্ট্রাকশন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে,
স্টেকোবিলিজনটা পরামর্শ হতে পারবে না, স্কুলটা বের হবে। বাইলের কন্টেন্টস, বাইলে কি থাকে? একটা হচ্ছে বাইল অ্যাসিড থাকে, বিলিরুবিন থাকে, আর হচ্ছে ফসফোলিপিড আর কোলেস্টেরল থাকে। বিলিরুবিন মেটাবলিজম এটা কি ইম্পর্টেন্ট, সেটা আমি একটু দেখি। এই ছবিটা ফার্স্টে কি হয়, আলভিসিকুলার হেমোলাইসিসের মাধ্যমে আলভিসিকুলার ব্রেকডাউন হয়, তখন এখান থেকে হিম অ্যান্ড গ্লোবিন ফর্মেশন হয়। আলভিসিক থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা ভেঙে আসে হিম অ্যান্ড গ্লোবিন। এই হিমটা থেকে ব্রেকডাউন হয়ে ফর্মেশন হচ্ছে আয়রন আর বিলিভার্ডিন, এবং নেক্সট বিলিভার্ডিন থেকে ফর্মেশন হয় কি বিলিরুবিন। এই বিলিরুবিনটা থাকছে আনকনজুগেটেড। বিলিরুবিনটা দেন বাইন্ড করা হচ্ছে অ্যালবুমিনের সাথে। আনকনজুগেটেড বিলিরুবিন এবং অ্যালবুমিন এটা তখন যায় লিভারে। লিভার কি করে, এই আনকনজুগেটেড বিলিরুবিনটাকে আপটেক করে এবং গ্লুকোনিক অ্যাসিডের সাথে বাইন্ড করে, যেটাকে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। তাহলে বিলিরুবিনটা গ্লুকোনিক অ্যাসিডের সাথে বাইন্ড করলে সেটাকে বলা হবে কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনটা বাইলের সাথে বিলের চ্যানেলের মাধ্যমে আসে কোথায়, জি8 লুমেনে। জি8 লুমেনে আসার পরে গ্লুকোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা কি ফর্মেশন করে, স্টাইকোবিলিনোজেন। এরপর স্টাইকোবিলিন থেকে ফর্মেশন হয় স্টাইকোবিলিন, এবং এটা স্কুলে পাস করে। এই স্টাইকোবিলিনের মাধ্যমে কি হয়, স্কুলের যে কালারটা, সেই কালারটা ফর্মেশন হয়। অপরদিকে স্টাইকোবিলিনোজেনের কিছুটা ইন্টারব্যাটিক রিসার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়, বাকিটা কি হয় কিডনিতে চলে যায়। কিডনিতে এটা ইউরোবিলিনোজেন নামে ইউরিন দিয়ে পাস করে। তাহলে সার্কুলেশনের মাধ্যমে কিডনিতে যেটা ছিল সেটা কি ছিল, কনজুগেটেড বিলিরুবিন। আমরা আগে বললাম কি আনকনজুগেটেড বিলিরুবিন যেটা, সেটা একদম সাথে বাইন্ড করে এবং এটা মানে ইউরিনটা পাস করতে পারে না, এটা গ্লোমেরুলার যে ফিল্টারেশন হয় না। এইটুকু কি বোঝা গেছে? এই জিনিসটা না বুঝলে মানে বাকিটুকু বোঝা কঠিন হয়ে যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে তাহলে কি সমস্যাটা হয়, আমরা কি অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে বিলের চ্যানেল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এই জায়গাটায় যে বাইলটা যে যাচ্ছিল বিলিরুবিন এবং বাইল একসাথে, তাহলে এই অবস্ট্রাকশনে কি হবে, এখান থেকে বিলিরুবিনটা এই বিলের চ্যানেলটা আসতে পারবে না। তাহলে এই কনজুগেটেড বিলিরুবিন যদি চ্যানেলটা আসতে না পারে, তাহলে কি স্টাইকোবিলিন ফর্মেশন হবে? তাহলে এখানে কোনো স্টাইকোবিলিন ফর্মেশন হবে না। তাহলে স্টাইকোবিলিন ফর্মেশন হবে না, ফলে স্কুলে কোনো কালার থাকবে না। কালারটা কেমন হবে তাহলে, পেল স্কুল হবে। এখানে যে অবস্ট্রাকশন আছে, তাহলে লিভার যে কনজুগেটেড বিলিরুবিনগুলো ফর্মেশন করতেছিল, এই কনজুগেটেড বিলিরুবিন পরিমাণটা বাড়বে। এটা তখন ব্লাড অ্যাবজর্পশন হবে এবং ইউরিনে অ্যাপিয়ার করবে। আমি বললাম কনজুগেটেড বিলিরুবিনগুলো যেহেতু গ্লোমেরুলাসে পাস করতে পারে, এরা ইউরিনে অ্যাপিয়ার করবে এবং ইউরিনটা তখন ডার্ক ইউরিন হবে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কি পাইতেছি, বাইল বা বিলিরুবিন এটা গাটে আসতেছে না, ফলে স্টাইকোবিলিন ফর্মেশন হইতেছে না, স্টাইকোবিলিন ফর্মেশন হইতেছে না, পেল স্কুল পাইতেছি। এই কনজুগেটেড বিলিরুবিনটা তখন হচ্ছে ব্লাড অ্যাবজর্পশন হয়ে এটা ইউরিনে অ্যাপিয়ার করবে এবং ইউরিনটা হবে ডার্ক কালারের। এখন দেখি স্টাইকোবিলিন যদি ফাংশন না হয়, তাহলে স্টাইকোবিলিন থেকে যে ইউরোবিলিন ফাংশন ছিল এটা তো ফাংশন হতে পারবে না। তাহলে কি হবে, ইউরিনে কোনো ইউরোবিলিন থাকবে না। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কি হইতেছে, স্টাইকোবিলিনটা কমে যাচ্ছে, ফলে পেল স্কুল হচ্ছে। ইউরিনে ইউরোবিলিন কি হচ্ছে, এটা
কমে যাচ্ছে। তবে এখানে কনজুগেটেড যে বিলিরুবিন আছে, কনজুগেটেড বিলিরুবিনটা বেশি হচ্ছে, যেটা ইউজেনে কি করতেছে, ডার্ক ইউজেন ফাংশন করতেছে। এই ব্যাপারটা কি বুঝা যাচ্ছে? অপরদিকে হিমোলাইটিক অ্যানিমিয়া বা প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে কি হইতেছে? প্রি হেপাটিক জন্ডিসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে হিমোলাইসিস আর একটা হচ্ছে কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া। কোনো কিছু যদি হিমোলাইসিস হয় তাহলে সেক্ষেত্রে আরবিসি ব্রেকডাউন বেশি হবে। আরবিসি ব্রেকডাউন বেশি হলে এখানে আনকনজুগেটেড বিলিরুবিন যেটা, এটা ফাংশন বেশি হবে। লিভার কি করবে, এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলা কনজুগেশন করে কনজুগেটেড বিলিরুবিন ফাংশন করবে। এখানে যেহেতু কোনো অবস্ট্রাকশন নাই, কনজুগেটেড বিলিরুবিন এখানে গাটে আসতে পারবে। এখানে যেহেতু কনজুগেট বিলিরুবিনগুলো বেশি বেশি আসতেছে, তাহলে স্টাকোবিলিনের ফাংশনও বেশি হবে, স্টাকোবিলিনের ফাংশন বেশি হবে। তাহলে স্প্লে কালারটা ডার্ক কালার হবে। স্টাকোবিলিনের যদি বেশি ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে ইউজোবিলিনিজম যেটা, এটাও বেশি ফর্মেশন হবে। ইউজেনে তখন কি হবে, ইউজোবিলিনিজমটা বেশি বেশি পাওয়া যাবে। এখন প্রি হেপাটিক জন্ডিস বা হিমোলাইসিস আমরা বললাম কি আনকনজুগেট বিলিরুবিনটা বেশি বাড়তেছে। আর আনকনজুগেট বিলিরুবিনটা কি ওয়াটার ইনসoluble, এটা ইউরিনে অ্যাপিয়ার করে না। তো এই ক্ষেত্রে আমরা ইউরিনে কোনো বিলিরুবিন পাবো না। তাহলে দুটো যদি আমরা কম্পেয়ার করি, একটা হচ্ছে প্রি হেপাটিক, যেটা মোস্ট হচ্ছে হিমোলাইসিস, আর একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে বিলিরুবিন বাড়ছে কোনটা? প্রি হেপাটিকে আমরা বললাম কি হিমোলাইসিসে আনকনজুগেট বিলিরুবিনটা বেশি বাড়বে, গিলবার্টসও আনকনজুগেট বিলিরুবিনটা বেশি বাড়বে। আর অবস্ট্রাকটিভ বাড়বে কোনটা? কনজুগেটেড বিলিরুবিন। এখন স্কুলে কি হবে, যেহেতু এখানে আনকনজুগেট বিলিরুবিন বেশি ফর্মেশন হচ্ছে, তো লিভার এগুলোকে কনজুগেশন করে কনজুগেট বিলিরুবিনের পরিমাণ বাড়াবে, যেটা ব্লাড অ্যাপিয়ার না করে স্কুলে অ্যাপিয়ার করবে। ফলে কি হবে, স্কুলের কালারটা ডার্ক কালার হবে। এখানে স্টাকোবিলিনটা বেশি হবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে যেহেতু বাইরেটা গাটে আসতে পারতেছে না, তো এখানে কনজুগেট বিলিরুবিনটা আসতে পারবে না, ফলে স্টাকোবিলিনটা কমে যাবে, স্কুলের কালারটা হবে পেইল কালার। গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে কি হবে, গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে এনজাইমটা ডেফিসিয়েন্স থাকে, গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ এনজাইমটা ডেফিসিয়েন্স থাকে, ফলে লিভারটা বিলিরুবিনটা কনজুগেট করতে পারে না। ফলে এই ক্ষেত্রে স্টাকোবিলিনটা কম থাকছে। অপরদিকে ইউজেনে কি হবে, আমরা বললাম কি আনকনজুগেট বিলিরুবিনটা ইউজেনে অ্যাপিয়ার করে না, যেহেতু এটা ওয়াটার ইনসoluble। সো এখানে ইউজেনে কোনো বিলিরুবিন থাকবে না। একইভাবে গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে ইউজেনে কোনো বিলিরুবিন থাকবে না। তো অবস্ট্রাকটিভ জন্ডিসে যেহেতু কনজুগেটেড বিলিরুবিনটা বেশি ফর্মেশন হয় এবং কনজুগেট বিলিরুবিনটা ওয়াটার সলিউবল, সো ইউজেনে কনজুগেট বিলিরুবিনটা বেশি পাবো। আর আমরা বললাম কি স্টাকোবিলিনিজম থেকে ফর্মেশন হয় কি ইউজোবিলিনিজম। সো গিলবার্ট এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে যেহেতু স্টাকোবিলিনিজম কমে যাচ্ছে, সো এই ক্ষেত্রে ইউজোবিলিনিজমটাও কমে যাবে। আর হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে স্টাকোবিলিনিজমটা বেশি হচ্ছে, সো ইউজোবিলিনিজমটাও ইউজেনে বেশি পাবো।
লিভার স্টোরেজ ফাংশন। লিভার কি স্টোরেজ করে? মেইনলি 5টা ভিটামিন স্টোরেজ করে। এর মধ্যে ভিটামিন এ, ডি এবং ভিটামিন বি12 এটা থাকে বেশি অ্যামাউন্টে, আর ভিটামিন কে এন্ড ফোলেট এটা থাকে স্মল অ্যামাউন্টে। লিভার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, এটা ভিটামিন ডি কে ইনিশিয়াল যে অ্যাক্টিভেশনটা সেটা করে, মানে হাইড্রক্সি কোলিক অ্যাসিড ফর্মেশন করে। এছাড়া লিভার আয়রন এবং কপার স্টোর করে রাখে। আয়রন স্টোর ফর্মটা কি? এটা ফেরিটিন আর এটা হচ্ছে হিমোগ্লোবিন। এটা হচ্ছে ইমিউন রেগুলেশন। লিভার দুই ধরনের ইমিউন ফাংশন আছে, একটা হচ্ছে ইনহেট ইমিউনিটি সিস্টেম আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। ইনহেট ইমিউনিটি সিস্টেমের মধ্যে তিনটা সেল কাজ করতেছে, কাপ্পা সেল, ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নেসাল ক্লাস সেলস। কাপ্পা সেল আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক সেল যেটা ব্লাড মোনোসাইট থেকে আসে। আর টিস্যু রেসিডেন্ট যে ম্যাক্রোফেজ সিস্টেম আছে বডি, এর 80% হচ্ছে কাপ্পা সেল। লিভার একটা ইম্পর্টেন্ট ফাংশন বলছিলাম কি? এলিমিনেশন অফ টক্সিন এন্ড বাই প্রোডাক্টস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া। লিভারের ইম্পর্টেন্ট যে ফাংশন আছে, এটা পরীক্ষায় এমসিকিউ বেস বেশি আসে, তাহলে একটু পড়ে রাখতে হবে। লিভার ফাংশনের মধ্যে তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিলিরুবিন, অ্যালবুমিন এবং প্রোথ্রম্বিন। তো কিছু প্রোগ্নোস্টিক স্কোরিং সিস্টেম আছে, এই সিস্টেমগুলোর নাম জানলে হবে। তাহলে অ্যালবুমিন, লিভারের একটা ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন বলছিলাম কি? লিভার হচ্ছে অ্যালবুমিন সিনথেসিস করে, এবং যদি লিভারের সিরোসিস হয় সেক্ষেত্রে অ্যালবুমিন সিনথেসিসটা কমে যায়। অ্যালবুমিনের হাফ লাইফ হচ্ছে 2 উইকস, যে কারণে অ্যাকিউট লিভার ফেলিওরে ইউজুয়ালি অ্যালবুমিন লেভেলটা নরমাল থাকে, আর সিএলডি পেশেন্টের ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ রিডিউস থাকে। এরপর হচ্ছে এএলটি এন্ড এএসটি। এএলটি এবং এএসটি হচ্ছে ইন্টারসেলুলার এনজাইমস, যেগুলো হচ্ছে হেপাটোসাইট ড্যামেজ হলে ব্লাড ডিজিজ হয়। মনে করেন একটা পেশেন্ট যদি হেপাটাইটিস হয়, হেপাটিক সেলে ইনফ্লামেশন হয়, তাহলে সেক্ষেত্রে এএলটি এবং এএসটি লেভেলটা বাড়বে। এটাকে বলে হেপাটাইটিক অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট। এর মধ্যে এএসটি যেটা আছে, এএসটি হার্ট এবং স্কেলেটাল মাসলে পাওয়া যায়। More specific for the hepatocellular damage. নরমালি যখন নেগেটিভ এএসটি লেভেল বাড়ে, সেক্ষেত্রে এএসটি লেভেলটা এএলটি থেকে কম বাড়ে, মানে এএসটি এবং এএলটি রেশিও করলে লেস দেন 0.8 পাওয়া যাবে, মানে এএলটিটা এএসটি তুলনায় বেশি বাড়বে। এটা যদি উল্টা পাওয়া যায়, মানে এএসটি লেভেলটা যদি এএলটি থেকে বেশি বাড়ে, তাহলে এটা দুইটা ফ্যাক্টর ইন্ডিকেট করে, একটা হচ্ছে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ অথবা অ্যাডভান্স ফাইব্রোসিস। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ। সো কোন একটা হেপাটাইটিস অ্যাবনর্মাল লিভার ফাংশনের ক্ষেত্রে আমরা যদি এএসটি লেভেলটা এএলটি থেকে বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কি অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ হওয়ার পসিবিলিটিটা বেশি। এরপর হচ্ছে এএলপি এবং গামা গ্লুটারাইড ট্রান্সফারেজ। এএলপি এবং গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ বাড়ে ইউজুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। এর মধ্যে এএলপিটা পাওয়া যায় কোথায়? লিভার বাদে বোন এবং প্লাসেন্টাতে পাওয়া যেতে পারে। সো যদি কোনো বনি ডিজিজ থাকে বা প্লাসেন্টাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, প্রেগন্যান্সির ক্ষেত্রে এএলপি লেভেল বেশি হতে পারে। গামা গ্লুটামাইন ট্রান্সফারেজটা মেইনলি পাওয়া যায় লিভারে। এএলপি এবং জিজিটি এটা যদি অ্যামাইনো ট্রান্সফারেজ তুলনায় বেশি বাড়ে, তাহলে এটাকে আমরা বলা হয় কোলেস্টেটিক প্যাটার্ন অফ লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি, এবং এটা ইন্ডিকেট করে কি বাইল ফ্লোতে কোনো অ্যাবনর্মালিটি আছে বা কোনো অবস্ট্রাকশন আছে। তাহলে এএলপি এবং গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ দুটো যদি বাড়ে, তাহলে সেটা ইন্ডিকেট করে হচ্ছে কোলেস্টেসিস। অপরদিকে শুধু আইসোলেটেড জিজি2 বাড়তে পারে। এটা বাড়ে কোথায়? একটা হচ্ছে যদি কোনো ড্রাগ ইনডিউসড হয়, আর একটা হচ্ছে অ্যালকোহলিক, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর যদি কোনো পেশেন্টের এএলপি বাড়ে কিন্তু জিজি2 নর্মাল থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে মানে আদার দেন লিভার বাদে অন্য কোনো সোর্স থেকে এএলপিটা আসতেছে। তাহলে সেক্ষেত্রে কোনো বনি ডিজিজ আছে কিনা বা প্রেগনেন্সি আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। তাহলে ইন শর্ট যদি আমরা বলি, তাহলে এএলপি এবং জিজিটি দুইটাই বাড়লে ইন্ডিকেট করে কি অবস্ট্রাকটিভ বা কোলেস্টেটিক লিভার ডিজিজ। যদি শুধু এএলপি বাড়ে, জিজিটি নর্মাল থাকে,
তাহলে এটা হচ্ছে নন হেপাটিক অরিজিন, কোনো বোনি ডিজিজ অথবা প্রেগন্যান্সি। আর যদি অনলি জিজিটি বাড়ে, এএলপি নর্মাল থাকে, তাহলে হবে কি ড্রাগস, অ্যালকোহল অথবা এনএফএলডি। তো এটা আবার এখানে বলছে কোলেস্টেটিক প্যাটার্নে জিজিটিটা আর এএলপিটা বেশি বাড়বে, এএল টেস্ট বাড়লেও সেটা মাইল্ডাইজ হবে। হেপাটাইটিস প্যাটার্নে মেইনলি বাড়বে এএলটি এবং এএসটি। আর যদি কোনো পেশেন্ট অ্যালকোহল বা এনজাইম ইন্ডিউসিং ড্রাগ খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনলি গামা গ্লুটামাইন ট্রান্সফারেন্সটা বাড়বে। এর বাইরে এএলটি টু মাইল্ডাইজ হতে পারে। কোন কোন ড্রাগের ক্ষেত্রে গামা গ্লুটামাইন ট্রান্সফারেন্স বাড়ে, এই ড্রাগগুলোর নাম জানা লাগবে। পদে দিয়ে আমরা মনে রাখতে পারি যে অ্যালকোহল অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিকনভালসেন্টস, ভিটামিন এ, আর একটা হচ্ছে ওসিপি। ব্লাড ফাংশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সেরাম ইউরিয়া। কোনো পেশেন্টের সিএল ব্যাকগ্রাউন্ডে যদি ব্লাড ইউরিয়া বেশি পাওয়া যায়, তাহলে এটা ইন্ডিকেট করে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমারেজ হইতেছে। তাহলে মানুষের পরীক্ষা আসে যে মোস্ট ইম্পর্টেন্ট মার্কার ফর জিআইটি, আপার জিআইটি হেমারেজ, তাহলে কি হবে ইনক্রিজড ব্লাড ইউরিয়া লেভেল। সিএলডি পেশেন্টে যদি ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়, মানে এমসিভি লেভেল যদি বেশি থাকে, মেইন কার্পাসকুলার ফলো, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের কোনো একটা হিমোলাইসিস হইতেছে অথবা অ্যালকোহল মিসইউজের হিস্ট্রি আছে। সিএলডি পেশেন্টদের থ্রোম্বোসাইটোপেনিয়া কমনলি পাওয়া যায়। থ্রোম্বোসাইটোপেনিয়া দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে হাইপারস্প্লেনিজমের কারণে, আর একটা হচ্ছে থ্রোম্বোপয়েটিন ডেফিসিয়েন্সির কারণে। থ্রোম্বোপয়েটিন কি কাজ করে, প্লেটলেট প্রোডাকশনে হেল্প করে। এটা যেহেতু লিভার থেকে তৈরি হয়, সো সিএলডি পেশেন্টের বা যে সব পেশেন্টের লিভার ডিকম্পেনসেশন আছে, তাদের ক্ষেত্রে থ্রোম্বোপয়েটিনটা কমে যায় এবং প্লেটলেট প্রোডাকশন কমে যায়, পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। কোয়াগুলেশন টেস্ট, তাহলে আমরা একটু বলছিলাম কি লিভার হচ্ছে, লিভারটি ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন হচ্ছে ক্লটিং ফ্যাক্টরসগুলো তৈরি করা। কোনো পেশেন্ট যদি লিভার ড্যামেজ হয়, তাহলে কি হবে, ক্লটিং ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি হবে, ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে, ফলে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশনের রিস্ক বেশি হবে। এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর 7। ফ্যাক্টর 7 কোন পাথে ইনভলভড হয়, মেইনলি এক্সট্রিনসিক পাথওয়ে। আমরা জানি কোয়াগুলেশন দুইটা পাথওয়ে আছে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে আর একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। এর মধ্যে এক্সট্রিনসিক পাথওয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর 7। কোন ক্ষেত্রে যদি ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হয়, তাহলে এক্সট্রিনসিক ফ্যাক্টরটা এফেক্টেড হবে, এবং এটা মিজার করে না কি দিয়ে, প্রোথ্রম্বিন টাইম দিয়ে। অ্যাকিউট লিভার ফেলিয়ার বা ক্রনিক লিভার ফেলিয়ারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আছে প্রোথ্রম্বিন টাইম। লিভার ডিজিজের ক্ষেত্রে দুই ভাবে প্রোথ্রম্বিন টাইম বাড়তে পারে। একটা হচ্ছে যদি লিভার ক্লটিং ফ্যাক্টর ঠিকমতো সিনথেসিস করতে না পারে, আর একটা হচ্ছে যদি অবস্ট্রাকটিভ বা কোলেস্টেটিক অ্যাবনর্মালিটি থাকে। যদি কোনো বিলিয়ারি অবস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে, সেক্ষেত্রে বিলিয়ারি অবস্ট্রাকশন পেশেন্টের বাইলটা ঠিকমতো পাস করতে পারবে না। যদি জিআইটিতে বাইল পাস না করে, মানে বাইল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ফ্যাট অ্যাবজর্পশন ঠিকমতো হবে না। ফ্যাট অ্যাবজর্পশন না হলে ফ্যাট সেলগুলোতে ভিটামিনগুলো আছে, সেগুলো ডেফিসিয়েন্সি হবে, ভিটামিন এ, ডি, ই এবং কে। ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লোটিং ফ্যাক্টরগুলো আছে 2, 2, 7, 9, সেগুলো ডেফিসিয়েন্সি হবে। কোনো পেশেন্টের যদি বিলিয়ারি অবস্ট্রাকশন থাকে, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে যে প্রথমে টাইমটা বাড়বে, সেটাকে আমরা কি করবো, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিলে সেটা কারেকশন হয়ে যাবে। কিন্তু কোনো পেশেন্টের যদি লিভার ফাংশন বা লিভার ডিজিজের কারণে ক্লোটিং ফ্যাক্টরগুলো তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে ভিটামিন কে যদি আমরা সাপ্লিমেন্টেশন দিই, তাহলে সেক্ষেত্রে কোনো রেসপন্স করবে না। এটাই বলা হয়েছে, ভিটামিন কে ডাজ নট রিভার্স দ্য ডেফিসিয়েন্সি ইফ ইট ইজ ডিউ টু লিভার ডিজিজ। লিভার ডিজিজের কারণে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে যেটা হবে, সেটা ভিটামিন কে দিলে কারেকশন হবে না। কিন্তু যদি অবস্ট্রাকটিভ কারণে অন্য কোনো কারণে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিলে সেটা প্রথমটাকে কারেকশন করবে।
ইমিউনোলজিক্যাল টেস্ট, তাহলে আমরা লিভার ডিজিজের ক্ষেত্রে অনেকগুলো অ্যান্টিবডি দেখতে পারি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবিন জি এ আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এম। এগুলো আমি একসাথে এখানে লিখে দিচ্ছি। ইমিউনোগ্লোবিন এটা মান বাড়ে কোথায়? মেইনলি অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজে। ইমিউনোগ্লোবিন এম বাড়ে হচ্ছে প্রাইমারি ব্লাড কোলাঞ্জাইটিসে, আর ইমিউনোগ্লোবিন জিটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অটো ইমিউনো হেপাটাইটিসের ক্ষেত্রে। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এই বক্সের প্রত্যেকটা অপশনে সিঙ্গেল বেস হিসেবে পরীক্ষা আসতে পারে। তাহলে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ আমরা বুঝবো কিভাবে? একটা হচ্ছে পেশেন্টে অ্যালকোহল ইনটেক হিস্ট্রি থাকবে। লিভার ফাংশন টেস্ট যদি আমরা টেস্ট করি তাহলে ইউজুয়ালি হেপাটাইটিক প্যাটার্ন পাওয়া যাবে, মানে এএলটি বাড়বে, এএসটি বাড়বে। একটু আগে আমি ডিসকাস করছি যে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজের ক্ষেত্রে এএসটি লেভেলটা এএলটি থেকে বেশি থাকে। আরেকটা ক্লু কি হতে পারে? মিন কার্পাসকুলার ভলিউম বেশি পাইতে পারে, মানে এই ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবিন এ বেশি থাকতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে কি থাকবে? পেশেন্টের মেটাবলিক সিনড্রোমের হিস্ট্রি থাকবে, মানে পেশেন্টের হাই বিএমআই থাকবে, ওবেসিটি থাকবে, ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। আর সাম করলে আমরা কি পাবো? ফ্যাটি লিভার পাবো। ক্রনিক হেপাটাইটিস বি এর ক্ষেত্রে পেশেন্টের আইভি ডায়াবেটিস হিস্ট্রি থাকতে পারে, বা ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকতে পারে, বা ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে মায়ের হেপাটাইটিস বি পজিটিভ হিস্ট্রি থাকতে পারে। আমাদের ফার্স্ট ইনভেশন কি হবে? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। প্রাইমারি ব্লাড কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে পেশেন্ট কি থাকবে? ইচিং থাকতে পারে, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ প্যাটার্নের লিভার ফাংশন থাকতে পারে, মানে এএলপি লেভেলটা বেশি থাকবে, সাথে জিজিটি বেশি থাকতে পারে। এর সাথে কি থাকে? অটোইমিউন ডিজিজের হিস্ট্রি থাকে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনজেকশন চয়েস হচ্ছে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। আর এখানে কোন ধরনের ইমিউন বেশি থাকে? আইজিএম বেশি থাকে। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে পেশেন্ট অবস্ট্রাকটিভ প্যাটার্ন অ্যাবনর্মাল লিভার ফাংশন প্রেজেন্ট করে, এবং এই ধরনের পেশেন্টের কমন এক্সপ্রেশন থাকে কি? ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, মোস্টলি আলসারেটিভ কোলাইটিস অ্যাসিডেড কন্ডিশন থাকতে পারে। কোন একটা পেশেন্ট যদি ব্লাডি ডায়রিয়া এবং এর সাথে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট যেটা অবস্ট্রাকটিভ প্যাটার্ন প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোস হবে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে এমআরসিপি বা ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিওগ্রাফি। অটোইমিউন হেপাটাইটিস ডিজিজের ক্ষেত্রে আদার্স অটোইমিউন ডিজিজের হিস্ট্রি থাকবে, এর সাথে অ্যান্টি স্মিথ মাসল অ্যান্টিবডি বা অ্যান্টিলিউকে অ্যান্টিবডি বা লিভার কিডনি মাসল অ্যান্টিবডি, এই ধরনের অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকতে পারে। আর এই ধরনের এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন জিটা বেশি থাকে। কনফার্মেটরি ইনভেশন হচ্ছে লিভার বায়োপসি। নিউমোকোমাটোসিস আমরা জানি একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই ধরনের পেশেন্ট প্রেজেন্ট করে কিনে ডায়াবেটিস থাকতে পারে, জয়েন্ট পেন থাকতে পারে, স্কিন পিগমেন্টেশন থাকতে পারে। এইভাবে পেশেন্টের ইনফার্টিলিটি বা লিভার ফাংশন অ্যাবনর্মাল থাকতে পারে। ইনজেকশনের চয়েস হচ্ছে ট্রান্সফারেন্স অ্যাসিলেশন। আর এডিশনাল টেস্ট আমরা করতে পারি এইচএপি জিন টেস্ট করতে পারি। উইলসন ডিজিজের পেশেন্টগুলো ইউজুয়ালি ইয়ং এজে প্রেজেন্ট করে। পেশেন্টের জন্ডিস থাকতে পারে, সাথে নিউরোলজিক্যাল সাইন, ইউজুয়ালি এক্সট্রা ক্লাইমেটাল সাইনগুলো থাকে। পেশেন্টের কোরিয়া থাকতে পারে, ট্রেমর থাকতে পারে, গেট অ্যাবনর্মালিটি থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কি? পেশেন্টের হিমোলাইসিস থাকতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে কি? সেরাম সেলুলোপ্লাজমিন লেভেল, যেটা জানতে পেশেন্টগুলোর ক্ষেত্রে কম থাকবে। আর কনফার্মেটরি হচ্ছে 24 আওয়ার ইউরিনারি প্রপার। আত্মা নেটফ্লিক্স ডিসিশন আমরা কখন চিন্তা করবো? যদি কোনো একটা পেশেন্টের অ্যাবনর্মাল লিভার ফাংশনের সাথে লাং ডিজিজ থাকে, আর্লি যদি এমফাইসেমা থাকে, তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা আলফা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কনসিডার করতে পারি। ইমেজিং ক্ষেত্রে সবথেকে ফার্স্ট লাইন এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, যেটা ইউজুয়ালি গল স্টোন বা biliary অবস্ট্রাকশন ডায়াগনোসিস ক্ষেত্রে ইউজ করা হয়। পেশেন্টের হিপাটোবিলিয়ারি সিস্টেম দেখার জন্য সবথেকে বেস্ট মেথড হচ্ছে এমআরসিপি। তাহলে এমআরসিপি হচ্ছে শুধুমাত্র ডায়াগনস্টিক ভ্যালু আছে। কোনো পেশেন্টকে আমরা যদি থেরাপি করতে চাই আর কি, ইন্টারভেনশন করতে চাই, মানে পেশেন্ট স্ক্রিনিং করতে চাই, কোনো যদি কোনো বায়োপসি স্যাম্পল কালেকশন করতে চাই, অথবা যদি কোনো স্পিচার ডাইরেকশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেশন চয়েস হচ্ছে ইআরসিপি। ইআরসিপির ক্ষেত্রে ডায়াগনস্টিক
প্লাস থেরাপিউটিক দুইটা ভ্যালু আছে। ইআরসিপি অ্যাডভান্টেজ কি? আমরা এখানে ইন্টারভেনশন করতে পারি। আর এমআরসিপি অ্যাডভান্টেজ কি? এমআরসিপি হচ্ছে ইআরসিপি থেকে সেফার অপশন। হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, এখান থেকে আসে লিভার বায়োপসির ক্ষেত্রে কি কি কন্ডিশন ইম্পর্টেন্ট। তাহলে এটা পরীক্ষা এমসিকিউ বা সিঙ্গেল চয়েস হিসেবে আসতে পারে। এরকম একটা পেশেন্ট যদি আমি লিভার বায়োপসি করতে চাই, তাহলে পেশেন্টের ফার্স্ট কন্ডিশন হচ্ছে পেশেন্ট কোঅপারেটিভ হইতে হবে। আইএনআর থাকতে হবে লেস দ্যান 2 ইন কেস অফ পারকিউটেনিয়াস বায়োপসি, আর ইন কেস অফ ট্রান্সভেনাস লেস দ্যান 1.4। প্লেটেড কাউন্ট থাকা লাগবে মোর দ্যান 50,000। পেশেন্টের কোনো বাইলার অবস্ট্রাকশন, লোকালাইজ স্কিন ইনফেকশন, অ্যাডভান্স সিওপিডি হবে, এটা অ্যাডভান্স সিওপিডি, অ্যাসাইটিস বা অ্যানিমিয়া থাকা যাবে না। এগুলো থাকলে পেশেন্টের বায়োপসি করা যাবে না। পেশেন্টের যদি আনকন্ট্রোল ব্লিডিং থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা সিগনিফিকেন্ট রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে লিভার বায়োপসি অ্যাভয়েড করতে হবে। কজেস অফ অ্যাকিউট এন্ড ক্রনিক লিভার ইনজুরি, এগুলো পরীক্ষায় অনেক সিনারিও বেস আসতে পারে, অনেক এমসিকিউ আসতে পারে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটাইটিস এ, বি এবং ই তিনটাই অ্যাকিউট লিভার ইনজুরি করতে পারে। ক্রনিক কজ হচ্ছে বি আর সি। তাহলে বি হচ্ছে দুইটাতে কম, অ্যাকিউটও করতে পারে, ক্রনিকও করতে পারে। একইভাবে অটোইমিউন হেপাটাইটিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং উইলসন ডিজিজ, এরা হচ্ছে অ্যাকিউটও করতে পারে, আবার ক্রনিক লিভার ইনজুরি করতে পারে। জন্ডিসকে আমরা ইউজুয়ালি তিন ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস। প্রি হেপাটিক আমরা বলছিলাম কি কিভাবে হতে পারে, একটা হচ্ছে হিমোলাইসিসের মাধ্যমে, আর একটা কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া। কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়ার মধ্যে সবথেকে কমন হচ্ছে গিলবার্ট সিনড্রোম। প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে শুধুমাত্র আইসোলেটেড বিলিরুবিন লেভেল বাড়বে, লিভার ফাংশনটা নরমাল থাকবে, কোনো biliary অবস্ট্রাকশন থাকবে না। হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিন বেশি, এর সাথে কি থাকবে, লিভার এনজাইমগুলো অ্যাবনর্মাল থাকবে। মেইনলি ক্যান্সামাইলেজ এনজাইমগুলো আছে এএলটি এবং এএসটি, এই লেভেল বেশি থাকবে। কোনো পেশেন্টের যখন হেপাটাইটিস হয় বা লিভার সেলুলার ইনজুরি হয়, সেখানে ইনফ্লামেশনের কারণে লিভার সেলগুলো অনেক সময় সোয়েলিং থাকে। এই সোয়েলিং থাকার কারণে কি হয়, লিভারের যে বাইল ড্যাক্টগুলো আছে, বাইল ক্যানালগুলি বা স্মল বাইল ড্যাক্টগুলো, এগুলো অনেক সময় অবস্ট্রাকশন হতে পারে। সো এই পেশেন্টগুলো এএলটিএস লেভেল অনেক বেশি থাকে, সাথে কিছুটা এএলপি লেভেল বা জিস লেভেল বেশি থাকতে পারে। হেপাটাইটিস জন্ডিসের ক্ষেত্রে যেহেতু লিভারগুলো হেপাটিক সেলগুলো ড্যামেজ হচ্ছে, সেটা বিলিরুবিন কনজাম্পশন করতে পারবে না, ফলে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। আমার যেহেতু বাইল ক্যানালগুলো অবস্ট্রাকশন হচ্ছে, তো কনজুগেটেড বিলিরুবিনটা কিছুটা বাড়তে পারে। তাহলে প্রি হেপাটিকে মেইনলি হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, আর হেপাটিকে আনকনজুগেটেড প্লাস কনজুগেটেড দুইটাই বাড়তে পারে। কোনো পেশেন্টের যদি এএলটি লেভেল 1% লেভেলে বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল আসবে তিনটা। একটা হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, আর একটা হচ্ছে হেপাটিক ইসকেমিয়া। মানে ভেরি হাই রাইজ অফ এএলটি, ডিফারেন্সিয়াল আছে তিনটা। পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা বলছিলাম কি বাড়বে হচ্ছে এএলপি লেভেল এবং জিজিপি লেভেলটা বেশি বাড়ে। পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হবে কি, আল্ট্রাসোনোগ্রাম, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। কোন একটা পেশেন্টের যদি জন্ডিস থাকে, সাথে গলব্লাডার পালপাল থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে biliary obstruction due to malignancy, মোস্ট কমনলি প্যানক্রিয়াটিক ক্যান্সার। এটাকে বলা হয় কালভোশিয়াস ল, মানে পালপাল গলব্লাডার প্লাস জন্ডিস ইন্ডিকেটস প্যানক্রিয়াটিক কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট biliary obstruction। এটা হচ্ছে কালভোশিয়াস ল। সার্কোস্টাইডে পাওয়া যায় কোথায়, কোলনজাইটিস পেশেন্টের। সার্কোস্টাইডের মধ্যে কি কি আছে, জন্ডিস, রাইট আপার কোয়াড্রান্ট পেইন, আর একটা ফিভার। এখানে আমি ইন শর্ট বলতেছি, যদি কোনো পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, বাকি সবকিছু নর্মাল থাকে, লিভার ফাংশন টেস্ট নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, আল্ট্রাসোনোগ্রাম নর্মাল, ডায়াগনোস হবে গিলবার্ট সিনড্রোম। কোনো পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন বেশি, এর সাথে এলডিএইচ বেশি, হিমোগ্লোবিন কম, রেটিকুলোসাইটোসিস আছে, কিন্তু লিভার ফাংশন টেস্ট নর্মাল, আল্ট্রাসোনোগ্রাম নর্মাল, তাহলে ডায়াগনোস হচ্ছে হিমোলাইসিস। যদি পেশেন্টের আনকনজুগেটেড এবং কনজুগেটেড বিলিরুবিন দুইটাই বাড়ে,
এর সাথে ভেরি হাই লেভেল অফ এএটি আর এএসটি, সাথে এএলপি লেভেলটা মাইল্ড রাইজ অথবা নর্মাল, আল্ট্রাসোনোগ্রাম নর্মাল, তাহলে এটা কি হবে? হেপাটাইটিস জন্ডিস। যদি পেশেন্টের কনজুগেট বিলিরুবিন লেভেলটা বেশি থাকে, এর সাথে এএলপি এবং জিজি লেভেলটা হাই লেভেল থাকে, এএলটিএসটি লেভেল মাইল্ড বা নর্মাল থাকে, বাইলটা ডাইরেক্ট থাকে, তাহলে অবস্থা কি বা পোস্ট হেপাটিক জন্ডিস। তাহলে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা থাকলেও অনেকগুলো এসবিএস সলভ করতে হেল্প করবে। কমন কজেস অফ এলিভেটেড সেরাম ট্রান্সামিনেস, মানে এএলটিএস লেভেল কোথায় কোথায় বাড়ে। তাহলে এমসিকিউ আসতে পারে, মেইন আছে মেজর এলিভেশন কোথায় কোথায় হয়। তাহলে মোর দ্যান 300 যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এই কনসেপ্টগুলো আমরা চিন্তা করবো। এর মধ্যে যেগুলো রেড কালার দেওয়া রয়েছে, এগুলো ক্ষেত্রে আমরা বলছিলাম কি মোর দ্যান 1000 পর্যন্ত লেভেল চাইতে পারে। কজ অফ কোলেস্টেটিক জন্ডিস, একটা হচ্ছে হেপাটিক কোলেস্টেসিস, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক কোলেস্টেসিস। হেপাটিক কোলেস্টেসিস মধ্যে মেইনলি ইন্টারহেপাটিক যে বাইল ডাক্টগুলো আছে বা বাইল ক্যানালগুলো আছে, সেগুলো অবস্ট্রাকশন হয়। আর পোস্ট হেপাটিকের মধ্যে কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্ট বা অ্যাম্পুলার ভেটারেজ অবস্ট্রাকশন, সেগুলো ইনক্লুডেড। তাহলে কজগুলো পরীক্ষা এমসিকিউ হিসেবে আসতে পারে। এটা কিন্তু আমরা বলছিলাম কনজেনিটাল হাইপোবিলিরুবিনিয়াম কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আনকনজুগেটেড হাইপোবিলিরুবিনিয়া আর একটা হচ্ছে কনজুগেটেড। আনকনজুগেটেড মধ্যে কি আছে, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম আর একটা হচ্ছে ক্রিগলার নেলজার সিনড্রোম। আর কনজুগেটেড মধ্যে ডুবিন জনসন আর অটর সিনড্রোম। ইনহেরিটেড প্যাটার্ন হচ্ছে সবগুলো অটোসোমাল রিসেসিভ, তবে গিলবার্ট অটোসোমাল ডোমিনেশন প্রেজেন্ট করতে পারে। এখানে একটা জিনিস জানা লাগবে হচ্ছে গিলবার্ট সিনড্রোমে কি হয়, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ নামক এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে। আর ক্রিগলার নেলজারে টাইপ 1 এ অ্যাবসেন্ট থাকে আর টাইপ 2 এ সিভিয়ার ডেফিসিয়েন্সি থাকে। গিলবার্ট সিনড্রোম প্রেজেন্ট করে কখন, যখন পেশেন্ট কোনো স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। এটা হতে পারে ফাস্টিং, হতে পারে প্রেগন্যান্সি বা ব্লাড ডোনেশন। কোনো স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে গেলে তখন পেশেন্ট মাইল্ড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, পেশেন্টের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। আর ডুবিন জনসন বা লটস প্রেজেন্ট করানো বলছিলাম কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এর মধ্যে ডুবিন জনসনে বায়োপসি লিভার বিপসি করলে ডার্ক গ্রানুলার পিগমেন্টেশন পাওয়া যেতে পারে। কোলেস্টেরিক জন্ডিসের ক্ষেত্রে মানে আন্ডারলাইন কি ক্লিনিক্যাল ফিচার থাকলে আমরা সাজেস্টিভ কজ পেতে পারি, এখানে একটা বক্স আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পালপেবল গলব্লাডার কোথায় পাওয়া যেতে পারে। যদি কোনো পেশেন্টের কার্সিনোমা বিলো সিস্টিক ডাক্টে হয়, মানে কমন বাইল ডাক্টে বা অ্যাম্পুলার ভেটার যদি কোনো ম্যালিগনেন্সি হয়, ইউজুয়ালি প্যানক্রিয়াটিক কার্সিনোমা, সেক্ষেত্রে আমরা গলব্লাডার পালপেবল পেতে পারি। এখন হচ্ছে অ্যাপ্রোচ টু অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট। আমি একটা বললাম আইসোলেটেড যদি বিলিরুবিন বাড়ে শুধু, এটা কোথায় পাওয়া যাবে, প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে। প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে কজ কোনটা বলছিলাম, একটা হচ্ছে হিমোলাইসিস আর একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে কোনো পেশেন্ট যদি হিমোলাইসিস কোনো ফিচার না থাকে, শুধু বিলিরুবিন বেশি থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস গিলবার্ট সিনড্রোম। যদি পেশেন্টের গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ নরমাল থাকে, এএলপি বেশি থাকে, তাহলে বলছিলাম কি এক্সট্রা হেপাটিক কজ। তাহলে সেক্ষেত্রে বনি ডিজিজ এবং প্রেগন্যান্সি এক্সক্লুড করতে হবে। পেশেন্ট যদি জিজিটি এবং এলপি দুইটাই বাড়ে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনভেশন হবে কি আল্ট্রাসোনোগ্রাম। নেক্সট আমরা কি করতে পারি, এমআরসিপি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। একটা পেশেন্টের শুধু জিজিটি বাড়ছে, এএলপি নরমাল, এএলটি এসটি সবই নরমাল, তাহলে আমরা বলছিলাম কি তিনটা ডিফারেন্সিয়াল, একটা হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগস, অ্যালকোহল, আর একটা হচ্ছে এনএফএলডি। পেশেন্টের যদি এএলপি লেভেল এবং এসপি লেভেল বেশি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম কি হেপাটাইটিক প্যাটার্ন। এক্ষেত্রে আমরা ভাইরাল হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস, হিমোগ্লোমাটোসিস, উইলসন ডিজিজ, এনএফএলডি এইগুলো কনসিডার করব। এরপর আছে ইনভেস্টিগেশন অফ জন্ডিস। সো একই কথা আমরা বারবার বলতেছি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, আবার আমরা রিপিট করি। লিপিডি হেপাটিক জন্ডিসে কি হবে, শুধুমাত্র বিলিরুবিন বাড়বে, লিভার ফাংশন টেস্ট নরমাল থাকবে, আল্ট্রাসাউন্ড নরমাল থাকবে। ডিফারেন্সিয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিমোলাইসিস আর একটা হচ্ছে কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া। তাহলে আমরা প্রথমে হিমোলাইসিস স্ক্রিনিং করব। যদি পেশেন্ট রেটিকুলোসাইট কাউন্ট নরমাল থাকে, হেপ্টোগ্লোবিন, লেডিএস এগুলো নরমাল থাকে,
তাহলে আমরা চিন্তা করবো কি গিলবার্ট সিনড্রোম। আর যদি এগুলো অ্যাবনর্মাল হয় তাহলে আমরা চিন্তা করবো হিমোলাইসিস। নেক্সট ইনভেশন হবে কি হোম টেস্ট। যদি পেশেন্টের বিলিরুবিন বেশি এর সাথে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকে, মানে মেইনলি ALT বেশি থাকে, তাহলে আমরা চিন্তা করবো কি হেপাটাইটিক জন্ডিস। এক্ষেত্রে আমরা ইটিওলজি স্ক্রিনিং করার জন্য কি করতে পারি? ভাইরাল হেপাটাইটিস সেরোলজি করতে পারি। আমরা বলছিলাম কি কি ভাইরাস করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস A, B আর একটা হচ্ছে E। তাহলে এগুলো সেরোলজি টেস্ট করব। অ্যান্টিবডিগুলো দেখবো কোন অটোইমিউন হেপাটাইটিস আছে কিনা দেখার জন্য। আয়রন স্টাডি করব হিমোক্রোমাটোসিস স্কোর করার জন্য। আর সেলুলার প্লাজমিড লেভেল দেখবো উইলসন ডিজিজ ডায়াগনোস করার জন্য। এর বাইরে ড্রাগ কজ সেপসিস এবং হেপাটিক কনজেশন মানে বার্ট-হেলিস সিনড্রোম এক্সক্লুড করতে হবে। পোস্ট হেপাটিক ক্ষেত্রে বাড়বে কোনটা ALP বাড়বে আর GST বাড়বে। আর ইমেজিং করলে আমরা বাইল ডাক্ট ডায়ালিট পেতে পারি। এই ক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো আছে সেগুলো কনসিডার করব। মানে ক্লিনিক্যাল ফিচারস এন্ড কমপ্লিকেশনস। অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা কি কি পেতে পারি? জন্ডিসের বাইরে ডার্ক ইউরিন, পেল স্টুল আর প্লুরাইটিস পেতে পারি। ডার্ক ইউরিন কেন হবে? কারণ এখানে কনজুগেটেড বিলিরুবিনটা ইউরিনে বেশি পাবো এই জন্য। পেল স্টুল কেন হইতেছে? ডিউ টু অ্যাবসেন্স অফ হিস্টাটোবিলিনুজেন। আর প্লুরাইটিস হচ্ছে ডিউ টু ডিপোজিশন অফ বাইল অ্যাসিড বা বাইল সল্ট। কোলেস্টেসিস পেশেন্ট আমরা বলছিলাম কি ফ্যাট ম্যালাবজর্পশন হয় এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে ভিটামিন A, D, E and K এগুলো ডেফিসিয়েন্সি থাকতে পারে। এর ফলে কমপ্লিকেশনস অফ কোলেনজাইটিস ডেভেলপ করতে পারে, যেখানে ফিভার, অ্যাবডোমিনাল পেইন এবং জন্ডিস থাকে। এটাকে বলা হয় কি সার্কোট স্প্রেড। অ্যাকিউট লিভার ফেলিয়ার। অ্যাকিউট লিভার ফেলিয়ার ক্ষেত্রে কার্ডিয়াল ফিচার হচ্ছে কি হেপাটিক এনকেফালোপ্যাথি। মোস্ট কমন কজ হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এখানে আবার কি কথা লিখছে? সেরেব্রাল ডিস্টারবেন্স মানে হেপাটিক এনকেফালোপ্যাথি এর সাথে সেরেব্রাল থাকতে পারে নাও পারে। এটা হচ্ছে কার্ডিয়াল ম্যানিফেস্টেশন অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। অ্যাকিউট লিভার ফেলিয়ার পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? পেশেন্ট রেস্টলেস থাকতে পারে, অ্যাগ্রেসিভ থাকতে পারে, অল্টারড স্লিপ প্যাটার্ন প্রেজেন্ট করতে পারে। এবারে কনভালশন বা কোমা থাকতে পারে। পেশেন্টের ফিজিক্যাল সাইনের মাধ্যমে কি হতে পারে? একটা হচ্ছে রেঞ্জ আইসিউ ফিচার বলতে পারে, যেহেতু পেশেন্টের সেরেব্রাল ইডিমা ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে রেঞ্জ আইসিউ জন্য কি পেতে পারি? হাইপারটেনশন পেতে পারি, ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি, ফিক্সড পিপিল বাজতে পারে, হাইপার পেন্টেশন থাকতে পারে। কিছু কিছু পেশেন্টের জন্ডিস বাদেও হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, অ্যাকিউট লিভার ফেলিয়ার হতে পারে। এক্সাম্পল কি? একটা হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ আর একটা হচ্ছে রেইস সিনড্রোম। তাহলে এই দুই ক্ষেত্রে জন্ডিস অ্যাপিয়ার করার আগে বা উইদাউট জন্ডিস পেশেন্টের লিভার ফেলিয়ার ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন। হেপাটাইটিস বি ভাইরাস দেখার জন্য বেস্ট স্ক্রিনিং টেস্ট হচ্ছে কি হেপাটাইটিস বি কোর IgM। হেপাটাইটিস বি কোর IgM অ্যাকিউট হেপাটাইটিস বি দেখার জন্য বেস্ট স্ক্রিনিং টেস্ট। এরপর হচ্ছে প্রথমিন টাইম। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে মোস্ট প্রগনোস্টিক ভ্যালু বা গ্রেটেস্ট প্রগনোস্টিক ভ্যালু ইন কেস অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। তাহলে সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে? প্রথমিন টাইম। কোন পেশেন্টের প্রথমিন টাইম না করতে পারে তাহলে অল্টারনেট হিসেবে ফ্যাক্টর 5 লেভেল চেক করা যেতে পারে। এর ইম্পর্টেন্ট হচ্ছে কজেস অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। মেইনলি ড্রাগ কজগুলো এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে প্যারাসিটামল, একটা হচ্ছে হ্যালোথেন, অ্যান্টি-টিবি ড্রাগস, রেক্স আর হচ্ছে হাগল মেডিকেশনস। এটা পরীক্ষা আসে এমসিকিউ আসতে পারে। হেপাটিক এনকেফালোপ্যাথি গ্রেডিং। কোন পেশেন্ট যদি পুরো কনসেন্ট্রেশন থাকে এবং অল্টারড স্লিপ প্যাটার্ন থাকে তাহলে হচ্ছে গ্রেড 1, মানে পেশেন্ট রাতে বেলা কম ঘুমায়, দিনের বেলা বেশি ঘুমায়। কোন পেশেন্ট ড্রজি কিন্তু ইজিলি অ্যারেজেবল, মানে সারাদিন ঘুম ঘুম ভাবতে থাকে কিন্তু ডাক দিলে বা এমনিতে রেসপন্স করে, তাহলে হচ্ছে গ্রেড 2। কোন পেশেন্ট যদি স্লিপি থাকে এবং পেশেন্টের পেইনফুল স্টিমুলাই দেওয়ার পরে পেশেন্টের ঘুম ভাঙে তাহলে হচ্ছে গ্রেড 3। আর পেশেন্টকে ডাকাডাকি করলেও যদি না উঠে অথবা পেইনফুল স্টিমুলাই দিলেও না উঠে এবং পেশেন্ট আনকনশিয়াস থাকে তাহলে হচ্ছে গ্রেড 4।
অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া ইন অ্যাকুট লিভার ফেলার, এটা একটা পরীক্ষা কোশ্চেন আসে, মেইনলি আসে এমসিকিউ হিসেবে নন প্যারাসোনাল ডিজিজের ক্ষেত্রে, আর প্যারাসোনাল ডিজিজের ক্ষেত্রে এজ বেশি আসতে পারে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ 7.25 এর কম যদি থাকে, যদি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস থাকে 24 আওয়ার্স আফটার রেজিস্ট্রেশন, প্রথমে টাইম যদি 100 সেকেন্ডের বেশি থাকে, সাথে গ্রেড 3 আর গ্রেড 4 এনকেফালোপ্যাথি, ক্রিয়েটিন মোর দ্যান 300 মাইক্রোমোল পার লিটার, অথবা যদি আর্টেরিয়াল ল্যাকটেট মোর দ্যান 5 মিলিমোল পার লিটার থাকে অ্যাট প্রেজেন্টেশন, অথবা মোর দ্যান 4 অ্যাট 24 আওয়ার্স আফটার রেজিস্ট্রেশন। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যে কোনো একটা যদি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে অ্যাডভার্স প্রগনোসিস, এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে। এখানে কি বলছে, প্রেডিক্ট এ মর্টালিটি more than equal 90% and other indication for possible liver transplantation. তাহলে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা পেশেন্ট আসছে 10টা বা 15টা প্যারাসিটামল খায় আসছে, পেশেন্ট টেল হুইচ মার্কার বা হুইচ ইনভেস্টিগেশন ইন্ডিকেটস ফর পসিবল লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে এই ক্ষেত্রে পিএইচ লেস দ্যান 7.2 হয়ে গেছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কোনো পেশেন্ট যদি পিএইচ লেস দ্যান 7.25 থাকে আফটার রেজিস্ট্রেশন, তাহলে একটি ইন্ডিকেশন আছে পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে। বাকিগুলো এমসিকিউ আসতে পারে, মুখস্থ করতে হবে। কমপ্লিকেশনস অফ অ্যাকিউট লিভার ফেলার, লিভার ফেলার কি কমপ্লিকেশন হতে পারে? আমরা বলছিলাম লিভারের একটা ফাংশন আছে অ্যামোনিয়া ডিটক্সিফিকেশন করা, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন সাবস্টেন্স যদি লিভার ডিটক্সিফিকেশন করতে না পারে তাহলে কি পেশেন্টের এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে। লিভার একটা হচ্ছে মেটাবলিজম অফ ল্যাকটিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং আদার অ্যাসিডগুলো, যদি অ্যাসিড যদি মেটাবলিজম না করতে পারে তাহলে ব্লাড অ্যাসিড লেভেল বাড়বে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। লিভার ফেলার পেশেন্টগুলো গ্লুকোনেজেসিস করতে পারে না, গ্লাইকোজেনোলাইসিস করতে পারে না, গ্লুকোজ স্টোর করতে পারে না, ফলে পেশেন্টগুলো হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে বেশি। এরপর লিভার একটা ফাংশন বলছিলাম, লিভারে কাফার সেল থাকে, ম্যাক্রোফেজ থাকে, যেগুলো লিভার কি করে ইমিউনিটি দেয়। লিভার যদি ফাংশন এগুলো ঠিকমতো করতে না পারে তাহলে ইনফেকশনের রিস্ক বেড়ে যাবে। এর মানে কি হতে পারে, রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে অথবা আর্টেরিয়াল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তাহলে এই কমপ্লিকেশনগুলো পেশেন্ট পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। জানুয়ারি 22 একটা কোশ্চেন আসছিল, which of the following cell types protects against sepsis secondary to translocation of intestinal bacteria? এটা জ্ঞানের একটা কোশ্চেন, অ্যানসার কি কাপার সেল। এর আগে একটা পরীক্ষা কোশ্চেন আসছিল, মেইন সাপোর্ট অফ লিভার, অ্যানসার কি হবে হেপাটিক ভেইন অ্যাটাচমেন্ট ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে এটা বইয়ে নাই, দুইটা পরীক্ষা যেটা আসছে এটা পড়ে রাখতে হবে। হাইপারলেজি 1 হচ্ছে এই পর্যন্ত। কারণ যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। বিশেষ করে প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক, মানে এই প্যাটার্নগুলো বুঝতে হবে। মানে এগুলো না করলে হেপাটোলজি কোশ্চেনগুলো সলভ করা আসলে খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এসিএলটির রেশিও যেটা, এটা একটু রিপিট করতে জাস্ট এই প্রশ্ন। বুঝছেন এটিএসটি এসিএলটির যে রেশিওটা বাড়ে, এটা একটু রিপিট করতেন জাস্ট হচ্ছে ইন্টারপ্রিটেশনটা। আমি তো শোনা যাইতেছে না তো। এলটিএসটি রেশিওটা আপনি একটু টেক্সট করেন, এখানে একটা তো শোনা যাইতেছে না। আচ্ছা ভাইয়া এএলটি এএসটি রেশিওটা ডিসকাসের জন্য বলতেছে। নরমালি হচ্ছে হেপাটিক পেশেন্টদের এএলটি বাড়ে, এএসটি বাড়ে। তবে এই বাড়ার যে রেশিওটা এটা থাকে কি এএসটি ইস টু এএলটি।
এটা থাকে হচ্ছে লেস দেন 0.8, মানে হেপাটিক পেশেন্টের ক্ষেত্রে এর লেভেলটা অনেক বেশি বাড়ে, এএসটি হচ্ছে কম বাড়ে। সেটা যদি আমরা রেশিও করি তাহলে এটা পাই কি লেস দেন 0.8। মানে কোনো পেশেন্টের যদি আমরা দেখি হেপাটাইটিস প্যাটার্ন আছে কিন্তু এএলটি এএসটি এর রেশিওটা 0.8 এর বেশি, তাহলে এটা ইন্ডিকেট করে একটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ অথবা অ্যাডভান্স স্টেজ অফ লিভার ফাইব্রোসিস বা সিএলডি। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এএসটি লেভেলটা এএলটি থেকে বেশি হতে পারে। যদি কোনো পেশেন্টের এএসটি লেভেল এবং এএলটি লেভেল এটা রেশিও যদি মোর দেন 0.2 হয়, এই রেশিওটা, এবং এই পেশেন্ট যদি হেপাটাইটিস প্যাটার্নে প্রেজেন্ট করে তাহলে এটা মানে অলমোস্ট স্পেসিফিক ফর অ্যালকোহলিক লিভার ডিজিজ। মানে ইউজুয়ালি নরমাল হেপাটাইটিস প্যাশেন্টের ক্ষেত্রে এএলটিটা বেশি বাড়বে, এএসটিটা কম বাড়বে। সেক্ষেত্রে আমরা এএসটি এএলটি যদি রেশিও করি তাহলে লেস দেন 0.8 পাবো। আর অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে এএসটিটা বেশি বাড়বে, সেক্ষেত্রে আমরা কি পাবো 0.8 থেকে রেশিওটা বেশি পাবো। আমরা যদি একটা সিনারিও পাই তাহলে আমরা গুরুত্ব দিয়ে দেবো না, সিনারিওটা পড়লে ভালো বোঝা যাবে এটা। আর কোনো কোশ্চেন? তাহলে আজকে ক্লাসে পর্যন্ত। আর আমরা এই রেশিও আমাদের কোনো সিনারিও পাইলে আমি এটা গুরুত্ব দিয়ে দেবো না, আবার ডিসকাস করলে আরো ভালো বোঝা যাবে। ওকে, থ্যাংক ইউ।